দেখুন, আপনার সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আমি খুব ভালো করে দেখলাম। আপনার পূর্বে যে অপারেশনটি হয়েছিল, আপনার সেই অপারেশন হওয়ার সাথে সাথে আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছেন। কথাটা যদিও শুনতে খারাপ লাগছে, তারপরে এটাই সত্য যে আপনি কখনো মা হতে পারবেন না। আচ্ছা, কোনো চিকিৎসা কি নেই? একটু দেখেন না, ওর হাজবেন্ড তো সন্তান নিতে চায়, আমরা তাকে কিভাবে বুঝাবো? দেখুন, বিয়ের পরে সবারই তো সন্তান নিয়ে একটা আশা থাকে, সবাই তো বাবা হতে চায়, মা হতে চায়, কিন্তু আপনি তো এই ব্যাপারটি আগে থেকে জানতেন। সেহেতু বিয়ের আগে আপনার হাজবেন্ডকে সবকিছু বলে আপনার বিয়ে করাটা উচিত ছিল। এখন আসলে কিছু করার নেই, আপনার সব রিপোর্ট এখানে। আপনি ইচ্ছে করলে অন্য ডাক্তার দেখাতে পারেন। ঠিক আছে, চলো সাব্বির। শালা ফকিন্নির বাচ্চা, বড় লোক হওয়ার পর ওর অহংকারে মাটিতে পা পড়ে না। আর একটা বার যদি আমি সুযোগ পাই, ওই ফকিন্নির বাচ্চারে একদম বরবাদ করে ফেলা। শোনো না জান, আমাকে একটু বাইরে নিয়ে যাবে? আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তুই কি ফিডার খাইস? একা একা বাইরে যাইতে পারিস না? তুই দেখছিস না এখানে আমি একটা বিয়েটা কিভাবে করব, সেটা নিয়ে ভাবছি। তুমি ফকিন্নির বাচ্চাকে বিয়ে করার জন্য আমাকে ইগনোর করছো? কে ফকিন্নির বাচ্চা? তুই, তোর বাবা মা, তোর সবগুলা ফকিন্নির বাচ্চা। আমি যদি এখান থেকে তোদেরকে বের করে দেই, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবি? কে কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? আপনার মেয়েকে বুঝান, আমার কাজে যদি কেউ বাধা দেয় না, তাহলে কিন্তু তার খবর আছে। আর শুনেন, সবসময় বিয়ে বিয়ে করবেন না, একদম ভদ্রলোকের মতো থাকবেন। মেঘলা কি বিয়ে করতে রাজি হয়েছে? রাজি হয় নাই, তবে কিভাবে ওকে রাজি করাতে হয় সেই পথটা আমি খুঁজে বের করেছি। মেঘলার আমার বিয়েটা এখন আর কেউ ঠেকাতে পারবে না। কি হয়েছে? কিছু না, ভাবছি কি ভাবছো? ভাবছি এতটুকু জীবনে কত কিছুই না ঘটে গেল। স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে নিজের অনুভূতিগুলো দাফন করতে হয়। ভুল সময়ে ভুল মানুষের প্রতি মায়া জন্মালে সঠিক সময় তা তো মনে পড়বেই। বৃষ্টি, আমরা মানুষটা না বড় অদ্ভুত। যে যাকে চায় সে তাকে পায় না, আর যাকে চাই না তার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে হয়। মানুষের জীবন বড়ই রহস্যময়। সাব্বির, এটা কিন্তু ঠিক না। তুমি কিন্তু বলেছিলে অতীতের কথা মনে করে বর্তমান সম্পর্ক নষ্ট করবে না। এসব পুরনো কথা বাদ দাও। কি রে মা, অফিস থেকে আইসা ঘরের ভিতরে এরকম চুপচাপ দাঁড়ায় রইছস? অফিসে কোনো ঝামেলা হয়েছে? না আব্বা, ভাল লাগতাছে না কিছু। নিজের পোড়া কপালটার কথা চিন্তা করতেছি। এইভাবে বলিস না মা, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাইব। ভরসা ভরসা নাই আম্মা। ছোটবেলা থেকে তোমাকে বাপ মা হিসেবে জানতাম, হঠাৎ করে জানলাম তোমরা নাকি আমার আসল বাপ মাই না। ঠিক আছে, মাইনা নিলাম। যার লগে আশা করে বিয়া দিছিলা, তার লগে সুখে সংসার করতেছিলাম, হঠাৎ করে হ্যাঁ বেমানি করে আরেকজনের বিয়া করে চলে গেছে, এটাও মাইনা নিলাম। আমার একটা সন্তান আইতাছে, এখন এই সন্তানের বাপ সন্তানের পরিচয় নিতে রাজি না। এত কিছুর পরে আমি কেমনে ঠিক থাকুম করব?
আব্বা, আমি কি এতই খারাপ? আমার লগে কি এত কিছু হইতে হইলো? আমার লগে কি একটু ভালো কিছু হইতে পারলো না জীবনে? মানে ও বাপ, একটু ধৈর্য ধর বাপ, সব কিছু আল্লাহ দেখে পরীক্ষা করে, বুঝলো? একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবো। কত ধৈর্য তোর আব্বা, আল্লাহ আমার আর কত পরীক্ষা নেই। আমি যে আর পারতাছি না, আমার তখন দেয়ালে পিঠ ঠিক গেছে। আব্বা, ও আব্বা, তোমরা দুইজনের আমি একটা কথা কইতে চাই। কবা আজকে রাতুলে আইছিল আমার অফিসে, আমার অনেক আজে বাজে কথা কইছে। তোমরা এমন করো না, ওরে এত সাহস দিও না, ওরে আর এই বাড়িতে আইতে দিও না। আমি ওরে বিয়ে করতে চাই না। আমি একা আছি, ভালো আছি, আমি শান্তিতে আছি। আমি আর কোনো অশান্তি চাই না। বাবা, তুই যা আমি তাই বাবা, তুই চিন্তা করিস না বাবা। আব্বা, ধৈর্য ধর বাবা। বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এতক্ষণে বাসে আসার সময় হলো? সারা রাত বাইরে থেকে আসলেই তো পারতে। কি বলছো এসব? আমার একটু কাজ ছিল তাই বাইরে গিয়েছিলাম। তুমি এভাবে কথা বলছো কেন? কাজ ছিল? কি এমন গুরুত্বপূর্ণ কাজ যেখানে তুমি আমাকে না নিয়ে গিয়ে সাবওয়েকে নিয়ে গেছো? অনেক, তুমি কিন্তু শুধু শুধু আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। দেখো অনিক, রাগ করাটা তোমার অধিকার, কিন্তু অসম্মান করাটা তোমার দিন দিন স্বভাব হয়ে দাঁড়িয়েছে। সন্দেহের দেওয়াল যখন উঁচু হয়ে যায় তখন সত্য কথাগুলো প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, কারো কান পর্যন্ত পৌঁছায় না। কি বোঝাতে চাচ্ছ তুমি? এই পৃথিবীতে যাকে আমি বিশ্বাস করেছি সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই যে বিয়ের আগে তো আমি তোমাকে ভালোই বাসতাম, কিন্তু বিয়ের পরে আমি তোমাকে অনেক ভালোবেসেছি, আর এখন তুমি আমার ভালোবাসাটা নষ্ট করতেছো। অনেক, কি বলছো তুমি এসব? কে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আর তুমি না অকারণে আমাদেরকে ভুল বুঝছো। আমি তোমার সাথে এখানে কথা বলতে চাই না, তোমার সাথে আমি বাইরে যেয়ে কথা বলবো। বাইরে চলো। ওকে, চলো। কোথায় যাচ্ছ তোমরা? তুমি যখন বাইরে গিয়েছিলে তখন তো আমাকে বলে যাওনি, এখন কেন আমি তোমাকে কৈফিয়ত দিব? কি ব্যাপার, বাইরে ডাকলে যে? সবসময় আপন মানুষগুলো কেন বেইমানি করে? বিশ্বাসের শ্বাস যখন ফুরিয়ে যায় তখন মানুষ বেঁচে থেকেও মরে যায়। আমি যাকে বিশ্বাস করেছি সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কেন করেছে? এই প্রশ্নের উত্তর কি তোমার কাছে আছে? কি হয়েছে তোমার? আচ্ছা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? বলে বলো, দেখে আমি কোনো সমাধান দিতে পারি কিনা। সমাধান? তুমি দেবে আমাকে সমাধান? আচ্ছা সাব্বির, তোমাকে কি বন্ধু বানিয়ে আমি ভুল করেছি? আচ্ছা, আমি না বুঝতে পারছি না, বন্ধু বানানো ভুল হবে কেন? আচ্ছা, তোমার কি হয়েছে আমাকে সরাসরি বলো। বলছি বলছি এটা পড়ো। চিঠি? জোরে জোরে পড়ো।
প্রিয় বৃষ্টি। কি হলো, চুপ হয়ে গেলে যে? সুন্দরভাবে পড়ো, ইমোশন দিয়ে পড়ো, যেন শুনতে ভালো লাগে। প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানা। কি হলো, আবার চুপ হয়ে গেলে যে? পড়ো, জোরে জোরে পড়ো। এই চিঠি তুমি কোথায় পেলে? তুমি আমার ওয়াইফকে লাভ লেটার দিয়েছো? বন্ধু হয়ে বন্ধুর ওয়াইফকে প্রপোজাল দাও? এতটা বেইমান তুমি? অনেক তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। ভুল? আমি তোমাকে ভুল বুঝছি? সব প্রমাণ তো তোমার কাছেই। হ্যাঁ, তুমি ভুল, কারণ এই চিঠি আমি ওকে এখন দেইনি, তোমার বিয়ের আগে দিয়েছি। তখন বৃষ্টি অ্যাক্সিডেন্ট হয়নি, এটা তখনকার চিঠি। মানে তুমি বৃষ্টিকে আগে থেকেই চিনো? তখন আমি বৃষ্টিকে ভালোবেসে চিঠিটা দিয়েছিলাম, ভার্সিটিতে একসাথে পড়তাম। আই লাভ ইউ বৃষ্টি। এই নাও, আমার না বলা কথাগুলো এখানে লেখা আছে। উঠো। এসব কি সাব্বির? আমি তো তোমাকে আগেই বলেছি। বৃষ্টি, তুমি এভাবে আর আমাকে কত ফিরিয়ে দিবে বলো? দেখো সাব্বির, আমি তোমাকে মিথ্যে আশা দিয়ে ছোট করতে চাই না, কিন্তু তুমি আমাকে যে চোখে দেখো আমি তোমাকে সেই চোখে কোনোদিনই দেখতে পারবো না। কারণটা কি সে অনিক? যে মানুষটা তোমার দিকে একবার ফিরেও তাকায় না, তার জন্য কেন নিজের জীবনটা এভাবে আটকে রাখছো? ভালোবাসা কোনো হিসেব নিকেশ না। সে আমাকে ভালোবাসেনি, তাতে কি হয়েছে? আমি তো তাকে ভালোবাসি। সে হয়তো কোনোদিন বুঝবেই না তার প্রতি আমার ভালোবাসা, তাতেও কোনো সমস্যা নেই। তবুও তার প্রতি যে আমার ভালো লাগা, এটা আমি অন্য কাউকে দিয়ে পূরণ করতে পারবো না। অনেক শুধু আমার কাছে একটা নাম নয়, একটা বিশ্বাস। অদ্ভুত না? তুমি অনেকের অবহেলা নিয়ে সুখী, আর আমি তোমার প্রত্যাখ্যানটা নিয়েও আগলে রাখতে চাই। জানো বৃষ্টি, ভালোবাসা সবার জীবনে পূর্ণতা নিয়ে আসে না, কেউ পায়, কেউ হারায়, আর কেউ বা আমার মতো দূর থেকেই সারা জীবন কাটিয়ে দেয়। তুমি আমাকে ভুল বোঝো না, তোমার এই পবিত্র ভালোবাসাটা আমার জন্য বরাদ্দ ছিল না, এটাই আমার আক্ষেপ। বৃষ্টি, তোমার অনেককে তুমি যেভাবে আজীবন ভালোবেসে যাবে, আমার হৃদয়ের গভীরেও তুমি সেভাবেই থেকে যাও। তোমার কোনো দায়বদ্ধতা নেই আমার প্রতি। আমার এই নিঃস্বার্থ ভালোবাসা তোমার ভালো থাকায় কখনো বাধা হয়ে দাঁড়াবে না। হ্যালো। হ্যালো অনিক, কোথায় তুমি? তোমার না আজকে আমার সাথে দেখা করার কথা? তুমি তো বলেছিলে সুযোগ পেলে আসবে। সুযোগ তো হয়নি, সেই জন্যই আমি তোমাকে জানাইনি। বৃষ্টি, রাইট নাও আই এম সো বিজি। তুমি কেন আমার দিকটা বুঝতে পারছো না? আমি তো তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে কথা না বলে আমার ভালো লাগে না। না, আমি বুঝতে চাই না। তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি কখনোই বুঝতে চাই না। আমি আমার ক্যারিয়ার নিয়ে বিজি, আমি আমার ক্যারিয়ার করতে চাই, আমি অনেক বড় হতে চাই। আমি এতিম একটা ছেলে, আমি আমার লাইফে অনেক ভালো কিছু করতে চাই। তুমি এটা বোঝার চেষ্টা করো না কেন? তাতে কি হয়েছে? তুমি কি তোমার এই সংগ্রামী জীবনের সঙ্গে আমাকে করতে পারো না? আমি তোমাকে কতবার বলবো, আমি তোমার মুখে ভালোবাসার কথা শুনতে চাই না। দেখো, তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর আমি এতিম একটা ছেলে। আমি কোনোভাবেই চাই না আমি আমার লক্ষ্য থেকে এক পা পিছনে চলে যাই। আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। আমি যদি তোমাকে এখন বিয়ে করি তাহলে আমি আমার লক্ষ্য থেকে ছিটকে যাব। আর আমি খুব ভালো মতোই জানি
তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তোমার বাবা এগুলো নিয়ে অহংকার করতে পারে, একটা ঝামেলা হতে পারে। ঠিক আছে, আমি আর কখনো বিরক্ত করব না তোমাকে। বৃষ্টি, বৃষ্টি আসলে তোমাকে খুব ভালোবাসে। সেদিন আমাকে বৃষ্টি অনেকবার কল করেছিল, কিন্তু আমি ব্যস্ততার জন্য ওর সাথে দেখা করতে পারিনি। তারপর আসলে আমার প্রতি বৃষ্টি কখনো ভালোবাসা জন্মায়নি। বৃষ্টি তোমাকে খুব ভালোবাসে। ও, বৃষ্টির একটা পা অচল হয়ে গেল, আর এই জন্য তোমার ভালোবাসা অচল হয়ে গেল। আমি চেয়েছিলাম বৃষ্টিকে ভালোবেসে সারা জীবন আগলে রাখতে, কিন্তু বৃষ্টি চায়নি। সে আমাকে বলেছিল যে আমার একটা পা অচল হয়ে গেছে, তাই বলে ভেবো না আমি তোমাকে ভালোবাসি। সে আসলে তোমাকে ভালোবাসে, আমাকে না। তারপর সে বলেছিল আমি যদি বন্ধু হয়ে থাকতে পারি সে আমার সাথে সারা জীবন থাকবে। তাই আর কি, বন্ধু হয়ে তার বাবার অফিসে চাকরি করছি। সে আসলে আমাকে না, তোমাকে ভালোবাসে। বৃষ্টি যদি আমাকেই ভালোবাসতো তাহলে তোমরা আজকে কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে তোমরা? আমরা তো ডাক্তারের কাছে গিয়েছিলাম। তুমি তো বাবা হতে চাও, তাই সে আমাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে পরামর্শ নিতে, সে আসলে এ সময় মা হতে পারবে কিনা। ভালোবাসা ততক্ষণই সুন্দর যতক্ষণ তার পবিত্রতা রক্ষা হয়। তুমি এমন কিছু করো না যেটাতে সব কিছু নষ্ট হয়ে যায়। কি ব্যাপার আপনি? আপনারা না আমি কইছি আপনার কাজ না থাকলে আমার অফিসে আইবেন না। আপনি তো আইছেন লগে করে আবার হ্যাগল হয়ে আইছেন। মতলবটা কি কোন তো? আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর এটা দেওয়ার জন্যই আমরা এসেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব গরিবপুর রাজপুত নাটকের ফুল রিভিউ নিয়ে। এখন পর্যন্ত গরিবপুর রাজপুত নাটকটি 1 থেকে 19তম পর্বগুলো রিলিজ হয়ে গেছে। যারা যারা দেখেননি অবশ্যই ইউটিউব চ্যানেলে কারোহিম ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন 1 থেকে 19 পর্ব, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখলে অবশ্যই প্রত্যেকটি এপিসোডের আপডেট রিভিউ আপনারা পেয়ে যাবেন। এখন পর্যন্ত বর্তমানে চলমান বাংলা ট্রেন্ডিং নাটকগুলোর মধ্যে গরিবপুর রাজপুত নাটকটি খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে এবং খুব একটি শিক্ষণীয় নাটক। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন গরিবপুর রাজপুত নাটক সম্পর্কে, কারণ গরিবপুর রাজপুত নাটক এখন 1 থেকে 19 পর্যন্ত চলে গিয়েছে এবং প্রত্যেকটা পর্বে আমরা দেখতে পেয়েছি প্রথম থেকে সবচেয়ে টুইস্টে একটা এপিসোডের চেয়ে একটা এপিসোডের টুইস্ট অনেক বেশি হয়ে থাকে, যা আমরা উপলব্ধি করেছি। এবং প্রত্যেকটা জেলার মানুষ প্রত্যেকটি এপিসোড দেখে থাকেন এবং তারা উপভোগ করার চেষ্টা করেন। অনেক শিক্ষণীয় গল্পটা। এখন আমরা আসা যাক গল্পগুলোর চরিত্র এবং কে কে অভিনয় করেছেন এই গল্পটিতে, এই নাটকটিতে, গরিবপুর রাজপুত নাটকে। গরিবপুর রাজপুত মূলত শুরুতে প্রথম দিকে এপিসোডগুলো যে শুরু হচ্ছিল তখন মেঘলা, বৃষ্টি, অনিক, রাতুল মূল চরিত্র ছিল এই 4টি চরিত্র। আসলে এখন পর্যন্ত 4টি চরিত্র নিয়েই আসলে গরিবপুর রাজপুত আসলে নির্মিত। যতটুকু যারা দেখেছেন তারা অবশ্যই জানেন। গরিবপুর রাজপুত নাটকের অনেক হচ্ছে মূল নায়ক। রাতুল আসলে বিলিয়ন চরিত্রের মতো কাজ করছে, যা আমরা দেখতে পেয়েছি। রাতুল চায় অনেক খুব গরিব ঘরের ছেলে, কিন্তু তার আসলে সম্পর্ক হয় একটি বড় ফ্যামিলির মেয়ের সাথে। তখন সে রাতুল এবং অনেক একসঙ্গে তারা মিলে বিজনেস করে, খুব একসময় ভালো একটা টাকা ইনকাম করেছিল। কিন্তু রাতুল আসলে একটু বেমান চরিত্রের মানুষ ছিল, যার কারণে
সে অনেকের সিগনেচার নকল করে রাতুলকে অনেককে পথের ফকির বানিয়ে দেয়। সেই থেকে অনেকে অনেক জিদ তৈরি হয় এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য সে যা কিছু করতে পারে সেই ওয়াদা করেছিল এবং সে আসলে এখন পর্যন্ত সেই ওয়াদা মতো চলছে। নাটকগুলো থেকে পর্যন্ত পর্বগুলো যারা দেখেছেন তারা অবশ্যই জানতে পারবেন যে এরকমভাবে চলছে। অনেক সময় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে রাতুলের উপর এবং যার জন্য সে প্রথম মেয়ে একটি বিয়ে করেছিল বস্তির একটি মেয়ে বৃষ্টিকে, কিন্তু বৃষ্টিকে বিয়ে করার পর সে এভাবে চললে কিন্তু রাতুলের সাথে সে প্রতিশোধ নিতে পারতো না। তারপর সে শহরে সে তার পুরনো প্রেমিকার মেঘলার সাথে দেখা হয় এবং সে মেঘলা কিন্তু আসলে প্রতিবন্ধী, পাওয়াতে সমস্যা রয়েছে। সে অফার করে যে তুমি কি এখনও তাকে মনে করে, অনেক বলে সে অনেক ভাবনা চিন্তার মধ্যে পড়ে যায়। তখন সে অনেক ভেবে চিন্তা করতে সে এখন যদি সে মেঘলার সাথে সম্পর্ক না করে, তাকে বিয়ে না করে, তাহলে কিন্তু সে রাতুলের সাথে প্রতিশোধ নিতে পারবে না। কারণ মেঘলার অনেক সম্পত্তি ছিল, মেঘলার অনেক সম্পত্তি এবং বড় অফিস রয়েছে। এই অফিস যদি সে পরিচালনা করে এবং মেঘলাকে বৃষ্টি করে, তাহলে সব সম্পত্তির মালিক কিন্তু অনেক হয়ে যাবে। তখন কিন্তু সে রাতুলের সাথে সে তার বদলা নিতে পারবে। যেটা আমরা নাটকগুলি এপিসোডগুলি সম্পূর্ণগুলো দেখতে গরিবপুর রাজপুত নাটককে 1 থেকে 19 পর্যন্ত যারা দেখেছি তারা অবশ্য বুঝতে পেরেছি। অনেক যদি মেঘলাকে বিয়ে না করতো তাহলে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেত না। এমনকি রাতুলের এখন যে পজিশনে রয়েছে নাটক কিন্তু অন্য একটা মন নিয়ে নিয়েছে। যারা দেখছেন তারা অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে। তো তখন মেঘলাকে বিয়ে করে এবং নতুন কিছু শুরু করে, কিন্তু সমস্যাটা ঘটে তখন যখন বৃষ্টি এসব জেনে যায়। কারণ বৃষ্টি এসব খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পেতে, এসব অভাব অনটন থেকে মুক্তি পেতে সে একটি পথে দ্বারে একটি দোকান দিয়েছিল। সেই দোকানেই টুইস্টটা ঘটে তখন আসলে সেই দোকানেই আসলে মেঘলা এবং অনেক একই সাথে তারা দুজন গিয়েছিল বৃষ্টির দোকানে কিছু খেতে রাস্তা ধারে। তখন তারা বৃষ্টির সাথে পরিচয় হয়। তখন বৃষ্টি আসলে প্রশ্ন করে বসে যে মেঘলা জিজ্ঞেস করে বসে যে বৃষ্টি আর অনেক তারা কি একে অপরকে চেনেন। তখন তারা একে অপরকে চিনতে প্রথম অস্বীকার করলেও যখন বৃষ্টি অনেককে কিছু কথা বলে তখন অনেক স্বীকার করতে বাধ্য হয়। অনেক বলে যে বৃষ্টিকে সে চেনে, বৃষ্টি তাদের পরিবারের চেনা বলতে তার অফিসে আগে কাজ করতো কাজের লোক হিসাবে, কিন্তু তার খারাপ আচরণের কারণে তাকে বের করে দেওয়া হয়েছিল। তখন বৃষ্টি আসলে এসব কথা শুনে খুব রাগ করে এবং এসব আসলে তো সব কিছু মিথ্যে ছিল যা সে মিষ্টি বার করে জানতো। এসবগুলো বানিয়ে বলায় সে অনেক রাগ করেছিল বিষয়টা এবং সে রাগ করে সেখান থেকে চলে গিয়েছিল। অনেকে আসলে বিষয়টি পরে বুঝতে পারে এবং পরে বৃষ্টির সাথে ক্ষমা চাইলেও সে আসলে ক্ষমা করতে চায় না। সেও অন্যান্য প্রতিশোধ নেওয়ার চিন্তা করে বৃষ্টি। মেঘলা কিন্তু বিষয়টি নিয়ে একটু চিন্তিত হয়ে যায় যে আসলে কীভাবে বৃষ্টির সাথে অনেকের পরিচয়। কিন্তু পরে এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম যে রাতুল কিন্তু সব প্রমাণ নিয়ে হাজির হয়েছিল মেঘলাদের বাসায়। মেঘলা বাবার সামনে সব পরিচয় এবং প্রমাণ সহ যে রাতুল অনেক প্রথম বিয়ে করেছে, দ্বিতীয় বিয়ে হচ্ছে মেঘলা, এগুলো কিন্তু পরে জানতে পারে মেঘলা। যখন রাতুল তখন তার বাবার সামনে প্রমাণ নিয়ে হাজির হয় রাতুল, তখন তার নিজে দেখেই অবাক। অনেকে যখন প্রশ্ন করা হয় তখন সে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে যখন সে প্রমাণ সহ যখন ধরা পড়ে যায় তখন সে অস্বীকার করার কোনো পথ থাকে না। এগুলো আমরা দেখতে পেয়েছিলাম 1 থেকে 6তম পর্বের ভিতরে, কিন্তু নাটকটি এখন অন্য 19তম পর্ব পর্যন্ত চলে এসেছে। সো অনেক কিছু ঘটে গেছে এইসব পর্বগুলোতে। তখন সকলে জানাজানি করার পরে উনি যে 2টা বিয়ে করেছে তখন বিষয়টা আসলে খুব হড়গুড়ো হয়ে যায়, খুব গোলমাল হয়ে যায়। এগুলো তো পুরো দর্শকগুলো পুরো হতভম্ব হয়ে যায় যে কী থেকে কী হয়ে গেল। তখন আসলে অনেকেও বুঝে যায় যে তার প্রতিশোধ নেওয়ার রাতুলের সাথে এখন সে উল্টো আরও সম্মান সহ হারাতে পথে বসতে চলেছে। কিন্তু মেঘলা তাকে একটি শর্ত দেয়, তাকে হয় মেঘলাকে বেছে নিতে হবে, না হয় বৃষ্টিকে। এই কথা শোনার পর অনেকের মাথায় তো আকাশ থেকে বাজ পড়ে। সে এখন কী করবে? সে তার প্রতিশোধ নেবে নাকি সেই আগে নিরিবিলি পরিবেশে বৃষ্টির সাথে গিয়ে বস্তিতে গিয়ে সংসার শুরু করবে? কিন্তু অন্যদিকে কিন্তু বস্তিতে বৃষ্টি কিন্তু আমার বাবার সাথে কথা বলে অনেকের সাথে কিন্তু খুব বড় একটি অঘটন ঘটে গেছে। সে আর আসলে অনেককে মানতে রাজি নয়। বৃষ্টিও বললে বসে যে তোমাকে একটু সিদ্ধান্ত হয় মেঘলাকে নয় আমাকে।
কিন্তু আস্তে আস্তে ঘটনাগুলো করতে করতে তখন এমন একটি পর্যায়ে এসে জানা যায় যে বৃষ্টি আসলে শালিমা বিল্ডার্স নামে একটি কোম্পানির 100 কোটি টাকার মালিক। যখন তাকে এই খবরটি দেওয়া হয় তখন অনেক ও রাতুল দুজনে অবাক হয়েছিল যে একটি ফকির এবং বস্তির মেয়ে কীভাবে একটি কোম্পানির মালিক হতে পারে। কিন্তু যখন সেই কোম্পানির ম্যানেজার তখন নিজে এসে বলে এই কথাটি, যে সে যখন এই কথা বলে যে সে বৃষ্টি শালিমা বিল্ডার্স কোম্পানির 100 কোটি টাকার মালিক, তার বাবা মারা যাওয়ার আগে তার নামে লিখে গিয়েছেন এবং তাকে সেই বস্তি থেকে নিয়ে যায় সেই ম্যানেজার এবং নিয়ে স্মার্ট সাজানোর চেষ্টা করে। কিন্তু বৃষ্টি প্রথমে বলে যে আমি আসলে বিশ্বাস করতে পারছি না, আমি বস্তির মেয়ে কীভাবে এই 100 কোটি টাকা মালিক হলাম। তো ম্যানেজার আসতে বলে যে না, সত্যি তুমি 100 কোটি টাকা মালিক, আপনি আপনার বাবা লিখে দিয়ে গেছেন। তখন আসলে বিশ্বাস হয় বৃষ্টির এবং সেও ভাবে যে সে যদি মালিক তাহলে রাতুল এবং বৃষ্টির মতো অনেকের মতো বলে উদ্দেশ্যে সাহায্য করতে পারবে। তখন সেও বিষয়টি আসলে আস্তে আস্তে অ্যাডজাস্ট করার চেষ্টা করে এবং আমরা দেখতে পেয়েছিলাম বর্তমানে সেই শালিমা বিল্ডার্স কোম্পানিটা আসলে নিয়ন্ত্রণ করছে। যারা আমরা এপিসোডগুলো দেখে থাকি তারা অবশ্যই এটা জানে। আমি আসলে সম্পূর্ণ এপিসোডগুলো রিভিউ দিচ্ছি, সো আপনারা নির্দিষ্ট কোনো এপিসোডের রিভিউ দিচ্ছি না। তো আপনারা কিন্তু কোন এপিসোডে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এবং কোন চরিত্রটি আপনার ভালো লাগে, আপনার অনেক মেঘলার জুটি ভালো লাগে না বৃষ্টি অনেকের জুটিটা ভালো লাগে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আমরা জানি এই নাটকটি কিন্তু প্রত্যেকটা জেলাতে দেখে থাকেন মানুষ। আমাদের দেশের 8টি জেলার মানুষ দেখে থাকেন। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট সব জেলার মানুষ নাটকটি দেখে থাকেন। সো আপনার কে কোন জেলাতে দেখছেন অবশ্যই নিজ জেলার নাম কমেন্টসে জানাতে ভুলবেন না। আবার আমরা ফিরে আসি রিভিউতে। তখন শালিমা বিল্ডার্সের কোম্পানি যখন পাওয়ার পর তখন অনেকও একটি শালিমা বিল্ডার্সের একটি কাজ ছিল খুব বড় অঙ্কের, যেটা কিন্তু অনেক পাওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি সে পজিশন নিতে সে খুব একটি বড় প্ল্যান খেলছিল। তখন সে প্ল্যান করে অনেককে কাজটা না দিয়ে, অনেককে কিন্তু কাজটা পাওয়ার কথা ছিল, অনেককে কাজটা না দিয়ে কিন্তু শালিমা বিল্ডার্সের কাজটি রাতুলকে দিয়ে দেয়। কিন্তু সেখানে কিন্তু কয়েকটি শর্ত দিয়ে দেয়। রাতুলকে শর্ত করে দিয়ে 100 কোটি টাকার মতো ব্যাংকে লোন নিয়ে তাদের কিন্তু এটা দেখাতে হবে। আর এটাও তাদেরকে উৎসাহ দিয়ে রাতুলকে ইন্সপিরেশন দেয় যে শালিমা বিল্ডার্সের কোম্পানির নাম বললেই ব্যাংক আপনাকে 100 কোটি না 200 কোটি টাকা দিতেও রাজি হবে। সেটা কিন্তু আমরা খুব একটি চমক পেয়েছিলাম। এই এপিসোডটি ছিল আমাকে সবচেয়ে বেশি আনন্দ ছিল, কারণ বৃষ্টি তার প্রচুর কিন্তু এই শর্তের মাধ্যমে এগুলো নিয়েছিল। পরে আমরা দেখতে পাই একটি শর্ত পরে 2টা শর্ত দিয়েছিল যে সে তার বাড়িতে নিয়ে সবাইকে তার বৃষ্টি জুতা দিয়ে সবাইকে নিজের গালে বাড়ি মারতে হবে। এটা কিন্তু খুব অপমানজনক ছিল তাদের ফ্যামিলির জন্য। কিন্তু রাতুল তার প্রজেক্টের কাছে সব কিছু ছিল তার কাছে শূন্য, কিচ্ছু না। তাই সে তার বাবা মাকেও বাধ্য করে জুতা দিয়ে মারতে, যেটা আসলে খুব অপমানজনক ছিল। আসলে রাতুলের একটি ফল, কিন্তু রাতুলের প্রজেক্টে গেছে তার সব কিছু কাছে কিছুই ছিল না, সে সব করতে বাধ্য ছিল এবং রাজ্যও ছিল, এটা আমরা দেখতে পেয়েছিলাম। তারপর পরই অনেক কিন্তু আবার অফিসে আসে বিল্ডার্সের বৃষ্টির সাথে ঝগড়া করে যে তাকে কাজটা কেন দেওয়া হলো না। এ নিয়ে বৃষ্টির সাথে অনেক ঝগড়া হয়। কিন্তু ম্যানেজার এসে তাকে আবার বলে যে উনি আমাদের ম্যাডাম, আপনার সাথে কী ব্যবহার করেছেন, এটা আপনাকে চাইলে আমরা গার্ড ধাক্কা এবং সিকিউরিটি গার্ড এনে গার্ড ধাক্কা দিয়ে বের করে দেবো। তখন অনেক তার সম্মানের বয়ে নিজেই বের হয়ে যায়। তখন সে বলে সে কিন্তু কেস করবে, মামলা করবে বৃষ্টির বিরুদ্ধে। তখন বৃষ্টিও কিছু জোর গলায় বলে দেখে আপনি কী করতে পারেন, আপনার কত দৌড় আছে আমিও দেখে নেব, এসব বলে চলছিল এপিসোডগুলো। কিন্তু আসলে এপিসোডের টুইস্ট আসে যখন জানা যায় বৃষ্টির পেটে বাচ্চা, বৃষ্টি প্রেগনেন্ট হয়েছে। কিন্তু একটি প্রশ্ন রয়ে যায়, সেটা বাচ্চাটা বাবাকে সবাই সন্দেহ করছে অনেকের হয়তো বাচ্চা, বৃষ্টিও ভাবছিল এটা, কিন্তু অনেক সেটা মেনে নিতে কষ্ট হচ্ছিল। অনেকের সময় মনে চাচ্ছিল যে এটা হয়তো তার বাচ্চা হতে পারে, কিন্তু তারপরেও সন্দেহ দূর করতে প্রশ্ন উঠে ডিএনএ টেস্টের, কারণ ডিএনএ টেস্টই একমাত্র একটি পরীক্ষা যেটার মাধ্যমে জানা যাবে বৃষ্টির গর্ভে বাচ্চাটা কার। সে অবশ্যই একজন বাবা রয়েছেন,
তখন প্রশ্ন ওঠে এবং বৃষ্টিও যায় জানাতে যে বাচ্চাটা বাবা অনেক, কিন্তু অনেক অস্বীকার করতে যাচ্ছে। অনেকেও তখন বলে ওকে ডিএনএ টেস্ট হয়ে যাক, ডিএনএ টেস্ট হলে বোঝা যাবে কে আসল বাবা কে আসল মা। কিন্তু সবচেয়ে দুঃখ বিষয়, যখন ডিএনএ টেস্টের জন্য বৃষ্টি যায় হসপিটালে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখার পর সবাই হতবাক হয়ে যায়। এমনকি আমরা নাটক ভিতরের দর্শকজন যখন জানতে পারি ডিএনএ টেস্টের রিপোর্টে অনেক আসেনি, মানে বাবা এই যে গর্ভের সন্তানের বাবা কিন্তু অনেক নেয়, তখন সবাই এমনকি বৃষ্টি অনেক শখ হয়েছিল। সে ভাবতে বাধ্য হয়েছে যে আসলে বাবা আসলে এই ছেলের বা সন্তানের বাবাকে। তখন সবাই আমরাও চিন্তিত আসলে বাবাকে, কিন্তু যারা এই বিষয়গুলো দেখে ফেলেছেন তারা কিন্তু আসলে জানেন আসলে রহস্যটা কী করেছে। কারণ এখানে রাতুল কিন্তু টাকা দিয়ে কিনে পেয়েছে ডক্টরকে, যার কারণে রিপোর্টগুলো ভুল এসেছিল, যার কারণে অনেক বাবা হওয়া সত্ত্বেও রিপোর্টে কিন্তু ডাক্তার লিখেছে যে সে কে ডাক্তার বৃষ্টির সন্তানের বাবা কিন্তু সন্তান বাবা অনেক নয়, যেটা আসলে অনেক প্লাস বৃষ্টিও অনেক শখ হয়েছিল আসলে বাচ্চাটাকে। তখন বৃষ্টি তার বস্তিতে ফিরে যায় এবং বাবা মাকে বলে যে আসলে আমার পেটে বাচ্চার বাবাকে। তো সবাই তো বাবা মা সহ বস্তির সবাই তাকে সান্ত্বনা দিচ্ছিল। কিন্তু সান্ত্বনা দেওয়া যাই দেওয়া হোক, সত্যটা কিন্তু তখন অজানা ছিল যে কে বাচ্চারা বাবাকে। কিন্তু সব খেলা খেলছিল আসলে রাতুল, প্রতিশোধ নিতে চাইছিল অনেক এবং বৃষ্টির সাথে। এবং আমরা সামনের পর্বে গুগল রাজপুত্র এপিসোড 20 দেখতে পারবো মূল কাহিনী কী করতে চলেছে। কারণ অনেকও সেখানে তাম্বার পাত্র নয়, বৃষ্টির সেখানে তাম্বার পাত্রী নয়, দুজনে তারা এই রহস্য বের করে ছাড়বে তারা। আমরা এই অপেক্ষায় আসলে এপিসোড 20 নম্বর নিচ্ছি। গল্পটা তো প্রত্যেকটি এপিসোডগুলো ছিল টুইস্টে পড়া, আপনারা যেখানে দেখেছেন অবশ্যই জানেন। আবার আপনাদের বলছি, আমরা জানি গুগরাজটি সব জায়গাতেই দেখে থাকেন, এমনকি সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী সব জায়গা থেকে আসলে দেখে থাকেন গুগরাজপুত্র নাটকটি। কারণ বর্তমানে এই নাটকটি খুব ট্রেন্ডিংয়ে চলছে। টপ 10 বলতে গেলে ওটা 5-এর মধ্যে, কিন্তু বাংলাদেশের নাটকগুলো ট্রেন্ডিং নাটকগুলোর মধ্যে টপ 5-এর মধ্যে রয়েছে গরিবগড় রাজপুত্র। এই নাটকে অনেক চরিত্রটি আসলে আসল নাম হচ্ছে মিরাজ। অনেক চরিত্রটি নায়ক শক্তি, সেও কিন্তু তার স্বার্থের জন্য আসলে মেঘলাকে বিয়ে করেছিল, কিন্তু এখন তো সে নিজেই ফেসে গেছে। দর্শক চিন্তা আসলে প্রতি এপিসোডে কী করতে চলেছে। কারণ এই বাচ্চাটা আসলে যদি বৃষ্টির হয়, দর্শক আরেকটা কথা আমরা বলতে ভুলে গেছি যে কারণ কিন্তু মেঘলা কিন্তু শর্ত দিয়েছিল ডিভোর্স দিতে হবে, কিন্তু ডিভোর্স দেওয়ার আগেই সন্তান প্রেগনেন্টের সমস্যাটা নিয়ে অনেক কিন্তু খুব টেনশনে পড়ে গেছে। মেঘলা কিন্তু সব কিছু লক্ষ্য করছে। মেঘলা কিন্তু মনে ভাবছে হয়তো বৃষ্টিকে আসলে তার জীবনে রাখতে যাচ্ছে অনেক, কিন্তু অনেকেও আসলে বৃষ্টির প্রতি এখন বিরক্ত, সেও প্রতিশোধ নিতে চায়, কারণ সে তাকে বউ বানাতে রাজি নয়। সেও ডিভোর্স দিতে চাচ্ছিল বৃষ্টিকে, কিন্তু এখন এখন ওই বাচ্চার অপবাদ নিতে সে চায় না। সেও এখন চায় এই বাচ্চাটার আসলে জানতে, কারণ এক সময় তারও স্ত্রী ছিল বৃষ্টি, সে অন্য অপবাদ নিতে পারছে না। যার কারণে আমরা খুব আসলে দর্শকরা খুব চিন্তিত রয়েছে যে প্রতি সামনে এপিসোডগুলো কী করতে চলেছে গুজরাজপুত্র। কারণ হয়তো এই নাটকগুলো আসলে আমাদের অনেকে গরিবের ওটা মেসেজ দিয়ে যায়। গরিব গরিব টিকতম একটি নাটক, নাম শুনলেই বোঝা যায় এটা শুধু প্রেমের গল্প না, বরং আত্মসম্মান, সংগ্রাম আর সামাজিক অবস্থানের লড়াইয়ের গল্প। নাটকের মূল চরিত্র একজন গরিব পরিবারের ছেলে, কিন্তু তার চিন্তা ভাবনা, আচার ব্যবহার এবং ব্যক্তির এতটাই সুন্দর যে তাকে রাজপুত্র বললে ভুল হয় না। সে নিজের এতে কোনো লজ্জা মনে করে না।
বরং এটাকে তার নিজের শক্তি বানিয়ে নেয় অনেক। একসময় তার পরিচয় এক ধনী পরিবারের মেয়ের সাথে, মেঘলার সাথে। প্রথম সম্পর্কটা স্বাভাবিক বন্ধুদের মতো থাকলেও ধীরে ধীরে সেটা ভালোবাসার রূপ নেয়। কিন্তু এখানে শুরু হয় আসল রহস্য। মেয়ের পরিবার ছেলেটি গরিব হওয়াকে মেনে নিতে পারে না। সমাজের চোখে এই সম্পর্কটা অসম্ভব। ছেলেটি নিজের আত্মসম্মান আর ভালোবাসার মধ্যে দুটানায় পড়ে যায়। এই টানা পুরনো রূপটা এগিয়ে নিয়ে যায়। এই নাটকের সবচেয়ে শক্তিশালী দিক হলো অভিনয়। নায়ক তার চোখে এক্সপ্রেশন, কথা বলার স্টাইল, সুখ শান্ত অথচ আত্মবিশ্বাসী ভাব। নায়িকা বৃষ্টি মেঘলা তাদের আবেগ, দ্বিধা, পরিবার আর ভালোবাসার মধ্যে আটকে থাকা এই জটিল মুহূর্তগুলো খুব সুন্দরভাবে ফুটে তুলেছে। পার্শ্ব চরিত্র, যদিও কিছু চরিত্র একটু কম ব্যবহার হয়েছে, তারপর তার গল্পকে সাপোর্ট করেছে। এর ডায়লগগুলো আসলে হাইলাইট। কিছু ডায়লগ এমন আছে যেগুলো শুনলে মনে হয় গরিব হওয়া দোষ নয়, কিন্তু আত্মসম্মান হারানো সত্যি অনেক দোষের। বা যদি সত্যি হয় তার টাকার দরকার হয় না, শুধু নাটকের কথা নয়, বাস্তবজনকতাও মনে হয়। শুধু নাটকের কথা না, বাস্তবজনকতা মনে হয়। পরিচালক খুব সিম্পল ভাবে গল্পটা তুলে ধরেছেন। অতিরিক্ত ড্রামা নেই, লোকেশন সাধারণ কিন্তু বাস্তবসম্মত। ব্যাকগ্রাউন্ড মিউজিক ইমোশনকে বাড়িয়ে দিয়েছে, ওভারডু হয়নি। সব মিলে মানে একটা ন্যাচারাল ফিল্ম তৈরি হয়েছে, যেটা আমার দর্শকদের সাথে সহজে কানেক্ট হয়ে যেতে পারছি। এর আমার সবচেয়ে বড় ছিল মেসেজ, মূল থিমগুলো: শ্রেণী বৈষম্য, আত্মসম্মান, সেলফ রেসপেক্ট। সমাজের কি মুক্তি মিত্র, শ্রেণী বৈষম্য, রিচ ভার্সেস পোর, আত্মসম্মান, সেলফ রেসপেক্ট। এটা কিন্তু সবচেয়ে বড় একটা মেসেজ ছিল গোপীরাজ নাটকে। সত্যিকার ভালোবাসা, সমাজে কৃত্রিম বাধা। নাটকটা দেখানোর চেষ্টা করা হয়েছে একজন মানুষ টাকার জন্য বড় না, তার চরিত্রের জন্য বড়। কিন্তু আমরা জানি প্রত্যেকটা নাটকের এপিসোডের কিছু দুর্বল পয়েন্ট থাকে, যেটা আমরা দেখে থাকি। এই নাটকে আসলে গোপীরাজ নাটকের দুর্বল পয়েন্টগুলো হচ্ছে, সবকিছু ভালো হলে কিছু জায়গায় উন্নতির সুযোগ ছিল। যেমন গল্পের কিছু অংশ আগেই আন্দাজ করা যায়। এটা হয়তো যারা আসলে নিয়মিত এপিসোডগুলো দেখেছেন তারা অবশ্যই এই বিষয়টি লক্ষ্য করেছেন। সেটা আপনি লক্ষ্য করেছেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ক্লাইম্যাক্সটা একটু বেশি ইমোশনাল বা ড্রামাটিক মনে হতে পারে। সাপোর্টিং ক্যারেক্টারগুলো আরও ডেভেলপ করা যেতে পারে। এটা নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। গভীর রাজপুত্র নাটকটি কেন দেখবেন? কারণ আপনি যদি ইমোশনাল গল্প পছন্দ করেন অবশ্যই নাটকটা আপনার দেখা উচিত। বাস্তবিক প্রেমের গল্প দেখতে ভালো লাগে, লাইফ লেসন টাইপ নাটক দেখতে চান যদি অবশ্যই নাটকটি দেখতে পারেন, গভীর রাজপুত্র নাটকটি। তাহলে নাটক আপনার জন্য খুব পারফেক্ট নাটক। গভীর রাজপুত্র এমন একটি নাটক যেটা হয়তো নতুন গল্প দেয় না, কিন্তু পুরোনো গল্পটাকে নতুনভাবে অনুভব করা হয়। দেখার পর মনে একটা শান্ত অনুভূতি থেকে যায়। আর অবশ্যই দশের মধ্যে গভীর রাজপুত্রটি আপনি কত দিতে চান অবশ্যই জানাতে বলবেন না। গরিব রাজপুত্র।
মনে না রে জানা চলে না আমার কবরে গল্প নাটকটা আসলে টিনের নাটকগুলোর মধ্যে খুবই অন্যতম একটি নাটক, যেটা আসলে আমি না দেখলে বাংলাদেশি নাটক আসলে আগে দেখতাম না, কিন্তু গোপীরাজ এবং এটা আমাদের পার্টির মতো কয়েকটি নাটক আসলে খুব ট্রেন্ডিং আসার পর খুব আসছিল ট্রেন্ডিং টিকটকে, এরকম কয়েকটি প্ল্যাটফর্মে খুব বেশি জায়গা দখল করে নিয়েছিল, যা আমি দেখার পর বুঝতে পেরেছিলাম। তো আসলে মনে হয় আসলে নাটকটা দেখার দরকার। তো ওটা দেখা বুঝতাম না আসলে ওটি বুঝে আমার থেকে চলেছে। এবং নাটকগুলো আসলে কে কোন জায়গায় দেখা থাকেন অবশ্যই কর্মসূচি জানাতে বলবেন না। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং অনেক প্রবাসী ভাইয়েরা এখানে দিয়ে দেখে থাকেন, তো অবশ্যই জানাতে বলবেন না কে কোন জেলা থেকে, কে কোন জায়গা থেকে নাটকগুলো দেখছেন। তো আমরা প্রত্যেকটা কমেন্ট পড়ে থাকি এবং আপডেট। তখন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।